হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালোই আছো। তো চলো বন্ধুরা, আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো গন্তব্যে যেতে যেতে তোমাদের গন্তব্য সম্পর্কে কিছু কথা বলা যাক। ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে বাংলা একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল। সমগ্র বাংলা পরিদর্শন করলে কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব খুঁজে পাওয়া যাবে। সেই মৌর্য যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনকাল পর্যন্ত সমস্ত রাজা এবং শাসকদের প্রধান অভিপ্রায় ছিল প্রায় বাংলা। এই বাংলাকে দখল করার প্রধান কারণ হলো বাংলা নদীমাতৃক দেশ, সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য সুগম পথ, কৃষিকাজের জন্য উর্বর জমি এখানে বর্তমান ছিল। অর্থাৎ যে কোনো সভ্যতার বিকাশের জন্য এই স্থানটি ছিল আদর্শ। বাংলার ইতিহাসে সাক্ষীবাহী অনেক ঐতিহাসিক রাজবাড়ি বা স্মৃতিসৌধের নিদর্শন আছে, কিন্তু ধ্বংসস্তূপের প্রসঙ্গে আলোচনা এলে আমাদের একটু ভাবতে হয়। বাংলার ইতিহাসে এমন ধ্বংসস্তূপের নজির পাওয়া যায় চন্দ্রকেতুগড়ে। হ্যাঁ, এই নামটাই অনেক মানুষের কাছে আজ অজানা, কারণ বিশ্বের তথা ভারতের কাছে আজও চন্দ্রকেতুগড়ের ইতিহাস অবহেলিত। কিন্তু এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না। তো চলো বন্ধুরা, আজকে যাওয়া যাক সেই চন্দ্রকেতুগড়ে। চন্দ্রকেতুগড়ের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। বাংলার ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরী চন্দ্রকেতুগড় একসময় বন্দর নগরী হিসাবে পরিচিত ছিল। এই নগরীর উৎপত্তিকাল খ্রিস্টপূর্ব ৩০০ শতক, অর্থাৎ প্রাক মৌর্য যুগ সময়ে। প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মৌর্য যুগ থেকে কুষাণ যুগ, পরবর্তীকালে গুপ্ত যুগ থেকে পাল সেন যুগের রাজাদের শাসনকালে চন্দ্রকেতুগড় সমৃদ্ধ ছিল। পাল সেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলুপ্তি ঘটে। এই স্থানটিতে খনন কার্যের পর এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবশেষ পাওয়া যায়। এছাড়াও জানা যায় শিল্পকার্য এবং বাণিজ্যিক সাহায্যেই এই নগরীর অধিবাসীরা জীবিকা নির্বাহ করতেন। খনন কার্য থেকে খরিষ্ঠ বা ব্রাহ্মী শিলালিপি থেকে টেরাকোটার শিল্পকার্য, ধাতব জিনিসপত্র, স্বর্ণ, রৌপ্যমুদ্র ইত্যাদি উদ্ধার করা হয়। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই জায়গাটির নাম কেন চন্দ্রকেতুগড়। মধ্যযুগের স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিতি পায়। রাজার শাসনকালে ধর্মপ্রচারের উদ্দেশ্যে সৌদি আরব থেকে পীর গোরাচাঁদের আগমন ঘটে। লোককথা অনুসারে পীর গোরাচাঁদ হিন্দু রাজার চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য অনুরোধ করে, কিন্তু রাজা প্রত্যাখ্যান করায় পীর বাবা তার প্রতি ক্রুদ্ধ হন এবং পীর নানা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন। রাজাকে ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। উদাহরণস্বরূপ রাজপ্রাসাদের চারিদিকে লোহার বেড়ায় চাপা ফুল ফোটান। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করেই এই জায়গা পরিচিতি পায় বেড়া চাপা নামে। পীর বাবার এই অলৌকিক শক্তির কথা জেনেও রাজা তার হার স্বীকার করে না এবং কিছুদিন পর রাজা এবং পীর বাবা যুদ্ধ লিপ্ত হন এবং রাজা যুদ্ধে পরাজিত হন। তো চলো এবার জেনে নেওয়া যাক চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত। বাংলার এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি কলকাতা শহর থেকে ৩৫ কিমি উত্তর পূর্বে উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাপা অঞ্চলে অবস্থিত। একদা ভাগীরথী নদীর শাখা নদী বিদ্যাধরী নদীর তীরবর্তী অঞ্চলে চন্দ্রকেতুগড় নামক নগরটি গড়ে উঠেছিল। তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, এখানে দর্শনীয় স্থান কি কি আছে। এখানে দর্শনীয় স্থান বলতে আছে খনা বা মিহিরের ঢিবি, চন্দ্রকেতুগড় দুর্গ, চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। ভ্রমণের সঠিক সময়, বছরের যে কোনো সময় আপনি চন্দ্রকেতুগড় ভ্রমণ করতে পারেন, তবে বর্ষার সময় এড়িয়ে যাওয়াই ভালো। ফাইনালি আমরা কথা বলতে বলতে ক্রস করলাম কাজীপাড়া রেলগেট। কাজীপাড়া রেলগেট ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি বারাসাতের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় ১টা ৪৪, আর আমরা এখন পৌঁছে গেছি বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডের সামনে। ওই সামনে দেখা যাচ্ছে চাপাডালির মোড়, আমরা যাবো চাপাডালির মোড়। তো চাপাডালির মোড়ে গিয়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার কারণ একজন আসবে, তাকে নিয়ে তারপর বেরোতে হবে। তো চলো বন্ধুরা, চাপাডালি মোড়ে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি।
ফাইনালি 15 মিনিট অপেক্ষার অবসান, যার জন্য ওয়েট করছিলাম সে চলে এসছে। তো চলো বন্ধুরা, চাপড়ালির মোড় থেকে আমরা যাত্রা শুরু করি। যাত্রা শুরু করে আমরা যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা চাপড়ালির মোড় থেকে এখন নিয়ে নিয়েছি বাদিক নিয়ে আমরা যাচ্ছি বসিরহাটের দিকে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:25, আর আমরা এখন এসে পৌঁছেছি বেড়াচাপাতে। তো চলো বন্ধুরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে? তো চলো তোমাদের রুটটাকে বলে দিই। যদি তোমরা ট্রেনে আসো, শিয়ালদা থেকে হাসনাবাদ বা বসিরহাট লোকালে চেপে পৌঁছে যাও হারোয়া রোড স্টেশনে। স্টেশন থেকে অটো বা টোটো সহযোগে পৌঁছে যেতে পারো গন্তব্যে। যদি তোমরা সড়ক পথে আসো, কলকাতা থেকে বারাসাত হয়ে ঘন্টা দুয়েকের দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারো চন্দ্রকেতুগড়। এছাড়াও এসপ্লানেড কিংবা উল্টোডাঙ্গা থেকে বাসে চেপে পৌঁছে যাও বেড়াচাপা থেকে টোটো ভাড়া করে সম্পূর্ণ চন্দ্রকেতুগড় ভ্রমণ করে নিতে পারো। আমরা এখন পৌঁছে গেছি বেড়াচাপা চৌমাথা থেকে আমরা নিয়ে নেবো ডান দিক মানে হারোয়া রোডের দিকে। তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই হারোয়া রোডের দিকে। ফাইনালি আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এলাম। এই যে সামনে বোর্ডে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে হাদিপুর থেকে আমরা নিয়ে নিলাম বাদিক। এই স্থান থেকে চন্দ্রকেতুগড় দুর্গের ডিস্টেন্স কিন্তু 200 থেকে 300 মিটার। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে চন্দ্রকেতুগড় দুর্গে গিয়ে। আমরা এখন পৌঁছেছি চন্দ্রকেতুগড় দুর্গে। কথিত আছে এই দুর্গের রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন। এই দুর্গের পাশ দিয়ে একসময় প্রবাহিত হতো বিদ্যাধরী নদী। তবে বর্তমানে এখানে একটি পুরাতন গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর যে স্থানে বিদ্যাধরী নদী প্রবাহিত হতো, সেই স্থানটি এখন উর্বর চাষের জমিতে পরিণত হয়েছে। চারিদিকে বড় বড় গাছের সমারোহে আপনি খুঁজে পাবেন এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, এবং একই সঙ্গে এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।
ফাইনালি চন্দ্রকেতুগড় দুর্গ দর্শন করে আমরা এখন যাচ্ছি চন্দ্রকেতুগড়ের প্রধান দর্শনীয় স্থান খনামিহিরের ঢিবি দর্শন করতে। এই প্রত্নতত্ত্ব স্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করা হয়। আপাতদৃষ্টিতে চুনসুরকির গাঁথনি দেওয়া প্রাচীরের ধ্বংসস্তূপ মনে হলেও লোককথা অনুসারে জানা যায় মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি এবং প্রখ্যাত জ্যোতিষী খনা এবং বিক্রমাদিত্যের নবরত্ন সভার বিখ্যাত গণিতবিদ বরাহপুত্র মিহিরের বিবাহের পর এই চন্দ্রকেতুগড়েই বসবাস করতেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। কথিত আছে একদিন বরাহ এবং মিহিরের আকাশে তারা গণনায় সমস্যায় পড়লে খনা সেই সমস্যার সমাধান করেন। খনার এই গণনার পূর্বাভাসের দ্বারা রাজ্যের কৃষকগণ উপকৃত হন। এই ঘটনাটি রাজা বিক্রমাদিত্যের নজরবন্দী হয় এবং তিনি খনাকে তার রাজসভার দশম রত্নে আখ্যায় ভূষিত করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজসভার প্রতিপত্তি হারানোর ভয়ে বরাহ তার পুত্র মিহিরকে খনার জিহ্বা কেটে ফেলার আদেশ দেন এবং পিতার আদেশ রক্ষার্থে মিহির তার স্ত্রী জিহ্বা কেটে দেন। এর কিছুদিন পরেই খনার মৃত্যু হয়। লোক সংস্কৃতিতে তাই আজও খনার বচন নামে প্রচলিত রয়েছে। মূলত উৎখনন কার্যের ফলে ঢিবির সন্ধান পাওয়া যায়। এই ঢিবিতে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। কথিত আছে এই মন্দিরে বসেই খনা এবং মিহির জ্যোতিষবিদ্যা চর্চা করতেন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরের বাংলার প্রাচীনতম মন্দিরের একটি দৃষ্টান্ত। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি খনামিহিরের ঢিবিতে। সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে খনামিহিরের ঢিবি। তো চলো বন্ধুরা তোমাদের একটু ঘুরে দেখাই খনামিহিরের ঢিবিটা। ফাইনালি আমরা খনামিহিরের ঢিবি দর্শন করে আমরা এখন চলে এসেছি চন্দ্রকেতুগড় সংগ্রহশালায়। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক। অ্যাকচুয়ালি চন্দ্রকেতুগড় সংগ্রহশালার ভেতরে ক্যামেরা ব্যবহার বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ছবিও তুলতে পারলাম না আর তোমাদের দেখাতেও পারলাম না। অবশ্য তোমরা চলে আসতে পারো চন্দ্রকেতুগড়ে এসে ঘুরে তোমরা দেখতে পারো। আর অবশ্যই চন্দ্রকেতুগড় সংগ্রহশালা ভিজিট করতে কিন্তু ভুলো না। অজস্র জিনিস রয়েছে যেগুলো চন্দ্রকেতুগড় থেকেই পাওয়া। তো একদিন চলে এসো সময় করে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।